ওয়েলকাম টু সাকসেস লার্নিং একাডেমি। আজ তোমাদের একটি গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে, যেটা তোমাদের কারেন্ট স্ট্যাটিক জিকে বলা যায়, যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিংবা প্রত্যেকটা পরীক্ষা এএনএম জিএনএম এর পাশাপাশি প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমাদের খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এই ক্লাসটি। এখানে জিকের বিভিন্ন পার্টগুলো নিয়ে আমরা আলোচনা করব, বিভিন্ন বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম, বিভিন্ন বেশ কিছু বাছাই করা প্রশ্ন তোমাদের সঙ্গে থাকছে। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। এখানে শুধু প্রশ্ন অ্যান্সার না, তার সঙ্গে যে অপশানগুলো থাকবে সেখানে সেই অপশান রিলেটেড যে প্রশ্নগুলো সেগুলো নিয়েও আমরা আলোচনা করে দেবো ক্লাসের মধ্যে। তো শুধুমাত্র এই 20টা প্রশ্নের জন্যই না, তার পাশাপাশি অপশানগুলো ধরেও আমরা আলোচনা করব, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই উপকার হবে এবং পরীক্ষার জন্য কাজে লাগবে। তো চলো, তার আগে বলে রাখি আমাদের সাকসেস লার্নিং একাডেমি থেকে একটা খুবই সুসংবাদ, যেটা হচ্ছে আমাদের বিগত বছর প্রায় 350-এরও বেশি স্টুডেন্ট যারা এএনএম জিএনএম এর পাশাপাশি বিভিন্ন গভর্নমেন্ট এক্সামে সার্ভিস পেয়ে গেছে। তো যারা সিরিয়াস প্রিপারেশন নিতে চাইছো তারা অবশ্যই আমাদের সাকসেস লার্নিং একাডেমিতে যুক্ত হও। আমাদের এখন একটা স্পেশাল অফার চলছে, যেটা হচ্ছে 899 এতে, যেটা তোমরা সিরিয়াস প্রিপারেশন নিতে অবশ্যই আমাদের সাকসেস লার্নিং একাডেমির সাথে যুক্ত হও। তোমরা কি কি স্ক্রিনে দেখতেই পাচ্ছ, তোমরা কি কি ফ্যাসিলিটি পেয়ে যাবে আমাদের এই আমাদের সাকসেস লার্নিং একাডেমির পক্ষ থেকে। তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এছাড়াও যারা প্রিপারেশন নেওয়ার জন্য ভাবছো এবং আমাদের অবশ্যই ব্যাচ শুরু হয়ে গেছে, তো যারা এনরোলমেন্ট করবে ভাবছো, অবশ্যই আমাদের সাকসেস লার্নিং বাই অনুপ অ্যাপসটি ডাউনলোড করে নেবে। এখান থেকে তোমরা আরো ডিটেলসে জানতে পারবে। আর আরেকটা খুবই সুসংবাদ জানাই পরীক্ষার্থীদের জন্য, আমাদের রোজ টেলিগ্রাম গ্রুপে রোজ লাইভ হচ্ছে কুইজ চলছে, যেগুলো যে জিকে পাশাপাশি বিভিন্ন বিষয়ের ওপর। তো তোমরা সেই কুইজগুলোতে অ্যাটেন্ড করলে অবশ্যই তোমরা পরীক্ষার জন্য আলাদাভাবেই ফ্যাসিলিটি পাবে। তো আমাদের যে টেলিগ্রাম গ্রুপে তোমরা যদি যুক্ত হতে চাও, আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। তোমরা প্রত্যেক দিন রাত্রে এই কুইজগুলো অ্যাটেন্ড করো, তোমরা অবশ্যই সাকসেস পাবে, এটাই আমরা আশা করি। চলো আজকের যে গুরুত্বপূর্ণ জিকে ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, ভারতের সংবিধান কার্যকর হয় কবে? ভারতের সংবিধান কার্যকর হয় কবে? প্রথম যে অপশানটা আছে 15 আগস্ট 1947, অর্থাৎ 1947। তো এই দিনটা, এটা হয়তো এর উত্তর না, কিন্তু এই 15 আগস্ট 1947 এই দিনটার কিন্তু একটা বিশেষত্ব আছে। তোমরা সবাই জানো যে এই দিন ভারত স্বাধীনতা লাভ করেছিল। ভারত স্বাধীনতা লাভ করেছিল, ভারতের স্বাধীনতা লাভ। এছাড়াও এই 15 আগস্ট 1947 সালে আমাদের যে প্রথম স্বাধীনতা উদযাপন করা হয়, এইভাবে পড়তে পারে যে আমাদের প্রথম স্বাধীনতা দিবস কবে উদযাপন করা হয়। তো সেক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে 15 আগস্ট 1947, 1947। তো সেকেন্ড যে অপশনটা আছে 26 জানুয়ারি 1950, অর্থাৎ 1950 সালে 26 জানুয়ারি। এই দিনটা কি বিশেষত্ব? এই দিনটাই কিন্তু ভারতের সংবিধান কার্যকর করা হলো, কারণ 26 জানুয়ারি কিন্তু সংবিধান কার্যকর। তাই জন্য এই দিনটা একটা স্পেশাল ভাবেও আমরা সেলিব্রেট করে থাকি, সেটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে প্রজাতন্ত্র দিবস। এই দিনটাই আমরা মূলত প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে থাকি। তাহলে এখান থেকেও একটা আহ, প্রশ্ন আসতেই পারে যে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় সেটা কবে? সেটা হচ্ছে 26 জানুয়ারি 1950 শুরু হয়। আমরা প্রত্যেক বছর 26 জানুয়ারি দিনটাকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করতে থাকি। তো তারপরে একটা যে অপশনটা আছে 26 নভেম্বর 1949, অর্থাৎ 1949 সালের 26 নভেম্বর। এই দিনটা কিন্তু সংবিধান গৃহীত হয়। তাহলে এই দিনটা হচ্ছে সংবিধান গৃহীত হয়, মানে সংবিধানটা ভারতের সংবিধানে নেওয়া হচ্ছে আর কি। তাহলে এই 26 নভেম্বরটা হচ্ছে সংবিধানটা গৃহীত হচ্ছে। ঠিক আছে। আর লাস্ট যেটা হচ্ছে 2 অক্টোবর 1950, 1950 সালে, এটা কিন্তু এই সংবিধান রিলেটেড কোনো বিষয় নয়, কিন্তু 2রা অক্টোবরে কিন্তু একটা ডেট, যেটা একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে গান্ধীজি, গান্ধীজির জন্মদিন, গান্ধীজির জন্মদিন। তাহলে এখানে আমরা প্রথম যে প্রশ্নটা পেয়েছিলাম ভারতের সংবিধান কার্যকর হয় কবে, তো সেক্ষেত্রে তোমরা এবার বুঝতেই পারছো কবে কার্যকর হয়। সেটা অবশ্যই উত্তরটা হলো 26 জানুয়ারি 1950। ঠিক আছে। কিন্তু 26 নভেম্বর এই দুটো মানে যে ডেট, এই দুটোতেই অনেকে কনফিউজ হয়ে যায়, একটাতে গৃহীত হয় আর একটাতে কার্যকর হয়। এই তাহলে তোমার সবসময় মাথায় রাখবে যে 26 জানুয়ারি 1950 এই দিনটা কার্যকর করা হয়, আর 26 নভেম্বর এই দিনটা হচ্ছে
সংবিধান গৃহীত হয়। ওকে, তো পরের প্রশ্নে আমরা যাই। পরের প্রশ্ন হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে। আগে আমরা এইটা বলি, ভারতের জাতীয় সঙ্গীতের নাম কি? তোমরা সবাই জানো ভারতের জাতীয় সঙ্গীতের নাম হচ্ছে জন গণ মন। ওকে, তো সেক্ষেত্রে আমরা জানি যে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন সেটা রচয়িতাকে। প্রথম যে অপশনটা আমরা পাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, একজন বিখ্যাত কবি সাহিত্যিক বলা যায়। ঠিক আছে, অনেক মানে এ করেছে, তার মধ্যে বিখ্যাত যে গানটা, বঙ্কিমচন্দ্র কিন্তু একটা বিখ্যাত গান গিয়েছিলেন। ঠিক আছে, কিন্তু জনগণ মন কিন্তু তার গান নয়। ঠিক আছে, বঙ্কিমচন্দ্র কিন্তু অনেকগুলো গান করেছে বা দেশের বা বিদ্রোহের জন্য, তার মধ্যে কিন্তু জনগণ মনে কিন্তু তিনি গানটা করেননি। ঠিক আছে, তিনি হচ্ছে বন্দে মাতারাম গান গেয়েছে, বিখ্যাত গান বন্দে মাতারাম। ঠিক আছে, যেটা কখন রচনা করেছিল? বঙ্গভঙ্গের সময় 1905 সালে। ঠিক আছে, তখন তিনি গানটা গাইছিলেন বন্দে মাতারাম, বিখ্যাত একটি গান। ঠিক আছে, কিন্তু পরের যে অপশনটা পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তো আমরা সবাই কমসে কম জানি, তিনি কিন্তু আমাদের ভারতের জাতীয় সঙ্গীত যেটা রচনা করেছিলেন। কিন্তু শুধু ভারতের নয়, আমাদের পার্শ্ববর্তী যে দেশ বাংলাদেশ, তাদেরও যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, সেটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরই গিয়েছিলেন। তো সেক্ষেত্রে একটা দেশের নয়, দুটো দেশের যে জাতীয় সঙ্গীত রচনা করেছেন কেবল একজনই, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তা হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম আমরা সবাই জানি, তাকে বিদ্রোহী কবি বলা হয়। তাকে বিদ্রোহী কবি, এটা তোমরা লিখে নেবে যে কাজী নজরুল ইসলামকে বলা হয় বিদ্রোহী কবি। এছাড়াও বিদ্রোহী কবি ছাড়াও যে তিনি বিখ্যাত যে ব্রিটিশদের বিরুদ্ধে তার গানের মাধ্যমে তিনি মানে লড়াইটা করেছিলেন। যেমন কারারই লৌহ কপাট, মানে যখন ব্রিটিশরা ভারতীয়দের মানে ভারতীয় সংগ্রামীদের জেলের মধ্যে ভরে দিচ্ছিল, তখন তিনি তার প্রতিবাদে গানের মধ্যে দিয়ে তার প্রতিবাদ করলেন। সেই গানটা কি? কারারই লৌহ কপাট, বিখ্যাত গান। ঠিক আছে, এছাড়া মাইকেল মধুসূদন দত্ত একজন কবি সাহিত্যিক বলা যায়। তিনি জানি আমরা যে তিনি দুটো ভাষাতেই, বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই সাহিত্য রচনা করেছেন। এই মাইকেল মধুসূদন দত্তের একটা বিখ্যাত সাহিত্য যেটা হচ্ছে মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্যটা রচয়িতাকে, সেটা এখানে মাইকেল মধুসূদন দত্ত হয়ে যাবে। মেঘনাদ বধ কাব্য। ওকে, তো পরের প্রশ্নে আমরা যাই। পরের প্রশ্ন দেখি, বিখ্যাত ভারতের রাজধানী কি? ভারতের রাজধানী কি? এটা সত্যি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের রাজধানী কি? ঠিক আছে, আমাদের কিন্তু ভাববার বিষয় আছে। প্রথম যে অপশনটা আছে কলকাতা। কলকাতা হচ্ছে কিন্তু ভারতের রাজধানী, আমরা সবাই জানি। কলকাতা হচ্ছে কোথাকার রাজধানী? এটাও পড়তে পারে, কলকাতা কোথাকার রাজধানী? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী। পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা। পশ্চিমবঙ্গের রাজধানী। ওকে, মুম্বাই। মুম্বাইয়ের একটা বিশেষত্ব আছে যাকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। তাহলে এখান থেকে আমরা একটা নোটস পেয়ে যাচ্ছি, ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? ভারতের প্রবেশদ্বার মুম্বাই। এছাড়াও আরেকটা হচ্ছে মুম্বাই হচ্ছে মহারাষ্ট্রের রাজধানী। মুম্বাই হচ্ছে মহারাষ্ট্রের রাজধানী। মনে হচ্ছে মহারাষ্ট্রের রাজধানী নয়াদিল্লি বা নতুন দিল্লি, যেটা হচ্ছে তোমরা সবাই জানো এটা হচ্ছে ভারতের রাজধানী। নয়াদিল্লিটা বিশেষত্ব হচ্ছে ভারতের রাজধানী। যেমন দিল্লিতে আরো অনেক বিখ্যাত স্থাপত্য আছে, সেগুলো তোমরা জানো। যেমন লাল কেল্লা, এরকম বেশ কিছু স্থাপত্য আছে যেগুলো বিখ্যাত, তার জন্য দিল্লি। আর চেন্নাই, চেন্নাই হচ্ছে তামিলনাড়ুর রাজধানী। চেন্নাই হচ্ছে তামিলনাড়ুর রাজধানী। তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারলে, এগুলো নোট ডাউন করে নেবে যে কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী, মুম্বাই হচ্ছে ভারতের প্রবেশদ্বার মহারাষ্ট্রের রাজধানী, নয়াদিল্লি হচ্ছে ভারতের রাজধানী, চেন্নাই হচ্ছে তামিলনাড়ুর রাজধানী। তাহলে এবার উত্তরটা তোমরা বুঝতেই পারছো, আমি বলিয়ে দিয়েছি অপশন আলোচনা করার সময়, সেটা হচ্ছে নয়াদিল্লি। ওকে, তো পরের প্রশ্ন, ভারতের জাতীয় পশু কোনটি? এখানেও চারটে অপশন আছে, তোমরা দেখতে পাচ্ছ, সিংহ, বাঘ, হাতি, চিতা। সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছে চারটে প্রশ্ন, এই চারটে অপশন। সিংহ, সিংহ হচ্ছে
ভারতের জাতীয় পশু নয়। সিংহ হচ্ছে ভারতীয় সিংহ একমাত্র কোথায় পাওয়া যায়, এইটা কিন্তু পরীক্ষার প্রশ্ন আছে, সেটা হচ্ছে গুজরাটের গির অরণ্যে। গুজরাটের গির অরণ্যে। তারপরে যে বাঘ, বাঘকে কিন্তু জাতীয় পশু স্বীকৃতি দেওয়া হয়েছে, জাতীয় পশু। হাতি, হাতি একটি যার সুর আছে, ঠিক আছে, হাতি আমরা সবাই জানি। আর চিতা, চিতা হচ্ছে যে খুব দ্রুত দৌড়াতে পারে, চিতা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যে অপশন গুলো পেলাম তাতে বুঝতেই পারছি ভারতের জাতীয় পশু কোনটি, সেটা হচ্ছে বাঘ। ওকে, পরে বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি? দেখো চারটে মহাসাগরের নামই আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে ভারত মহাসাগর, তারপর হচ্ছে আটলান্টিক, তারপর প্রশান্ত, তারপর হচ্ছে আন্টার্কটিকা। ভারত মহাসাগর, ভারত মহাসাগর হচ্ছে তৃতীয় বৃহত্তম মহাসাগর, ভারত হচ্ছে তৃতীয় বৃহত্তম। তাহলে যদি বলা হয় তৃতীয় বৃহত্তম মহাসাগর কোনটা, তাহলে হবে উত্তর ভারত মহাসাগর। তারপরে আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর হচ্ছে দ্বিতীয় বৃহত্তম, আটলান্টিক হচ্ছে দ্বিতীয় বৃহত্তম। আর প্রশান্ত মহাসাগর আমরা জানি সব থেকে বড়, এটা হচ্ছে বৃহত্তম, বৃহত্তম মহাসাগর। আর হচ্ছে আটলান্টিক, আন্টার্কটিকা, আন্টার্কটিকা মহাসাগর হচ্ছে হচ্ছে তোমার একদম ক্ষুদ্রতম বা একদম ছোট, ঠিক আছে, ক্ষুদ্রতম মহাসাগর লেখা যেতে পারে, ক্ষুদ্রতম মহাসাগর। তোমরা দেখতে পাচ্ছ তাহলে যে চারটে অপশনের মধ্যে তোমরা বুঝতেই পারছো, অপশনগুলো আলোচনা করার পর তোমার সবারই ক্লিয়ার হয়ে যাচ্ছে যে বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি, অবশ্যই উত্তরটা হয়ে গেল প্রশান্ত মহাসাগর। ওকে, পরে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলেছে, ঠিক আছে, প্রথম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, অবশ্যই তোমরা জানো কাঞ্চনজঙ্ঘা সেটা হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এছাড়া নন্দা দেবী আছে, এভারেস্ট, এভারেস্ট হচ্ছে বিশ্বের বৃহত্তম, যেটা নেপালে অবস্থিত, বিশ্বের বৃহত্তম, ঠিক আছে। ধৌলগিরি, এটা নেপালে অবস্থিত, এটাও নেপালে অবস্থিত, ঠিক আছে। আর এইটা হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে বুঝতেই পারছো নন্দাদেবী একটা পর্বত, তাহলে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাচ্ছে। তাহলে অপশনটা আমরা বুঝতেই পারছি এবার, হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এবারে বিশ্বের বৃহত্তম বললাম, আর হচ্ছে ধৌলগিরি, ধৌলগিরি হচ্ছে নেপালে অবস্থিত একটি পর্বত, ঠিক আছে। নেক্সট হচ্ছে ভারতের জাতীয় ফুল কোনটি, ঠিক আছে, তার মধ্যে চারটা অপশন আছে, গোলাপ, সূর্যমুখী, পদ্ম, জবা, ঠিক আছে। তো গোলাপ, গোলাপ একটি জনপ্রিয় ফুল, ঠিক আছে, গোলাপ দেখতে সুন্দর একটা জনপ্রিয় ফুল বলা যেতে পারে, ঠিক আছে, কিন্তু জাতীয় ফুল নয়। সূর্যমুখী, সূর্যমুখীটাও হচ্ছে দেখতে ভালো, এটা হচ্ছে তেল তৈরিতে, আহ, তেল তৈরিতে লাগে। পদ্ম, এই পদ্ম হচ্ছে আমাদের ভারতের জাতীয় ফুল হিসাবে গণ্য করা হয়েছে। আর জবা তো পুজো অর্চনায় লাগছে, ঠিক আছে। ভারতের জাতীয় পাখি কোনটি? এখানেও আছে টিয়া, টিয়ার বিশেষত্ব তোমরা সবাই জানো, কথা বলতে পারে। ময়ূর, ময়ূর হচ্ছে ভারতের জাতীয় পাখি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কোকিল, যেটা ভালো কণ্ঠস্বর আছে কোকিলের। আর কবুতর হচ্ছে পায়রা, খবর আদান প্রদানের জন্য কাজে লাগবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা অপশনটা পেয়ে গেলাম ময়ূর, তাহলে ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর। ইউএন এর সদর দপ্তর কোথায়? ইউএন এর সদর দপ্তর প্রথম হচ্ছে লন্ডন, লন্ডন হচ্ছে নিউ ইয়র্কের রাজধানী। তারপর হচ্ছে জেনেভা, জেনেভা হচ্ছে ইউএন এর একটি কার্যালয়, ইউএন এর কার্যালয় হলে সেটা হচ্ছে জেনেভা। আর সদর দপ্তর যদি বলা হয় তাহলে সেটা কিন্তু নিউ ইয়র্ক, তাহলে সদর দপ্তর হয়ে যাবে কিন্তু নিউ ইয়র্ক, ঠিক আছে। আর প্যারিস হচ্ছে ইউনেস্কো সদর দপ্তর, ইউনেস্কো, ইউনেস্কোর সদর দপ্তর। তাহলে দেখো এখান থেকে আমরা বুঝতে পারছি, তাহলে প্যারিস হচ্ছে ইউনেস্কোর সদর দপ্তর আমরা পেলাম, নিউ ইয়র্ক ইউএন এর সদর দপ্তর, আর জেনেভা হচ্ছে ইউএন এর একটি কার্যালয় হিসাবে ধরা হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পেরে গেলাম উত্তরটা কোনটা, সেটা হচ্ছে নিউ ইয়র্ক, বুঝে গেল। পরে
ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? অনেকেই জানো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে। তো আমরা যে অপশনগুলো আছে, প্রতিভা পাটিল, ইন্দিরা গান্ধী, সরোজিনী নাইডু, সোনিয়া গান্ধী। প্রথম হচ্ছে প্রতিভা পাটিল। প্রতিভা পাটিল হচ্ছে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। এটা কিন্তু ভালো করে তোমরা নোট ডাউন করবে। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হচ্ছে প্রতিভা পাটিল। তারপর হচ্ছে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী হচ্ছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তারপর হচ্ছে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু যিনি একজন বিখ্যাত মানে ওই ছিলেন ভারতের মধ্যে একজন বিখ্যাত মহিলা। আর সোনিয়া গান্ধী যিনি হচ্ছেন এই মানে তিনি মানে কোনো দপ্তরে ছিলেন না, মানে তিনি একজন কংগ্রেসী নেত্রী। হচ্ছে ভারতের জাতীয় ফল কোনটি? প্রথম হচ্ছে আপেল, আছে আম, কলা, কমলা। আপেল হচ্ছে আপেল যেটা হচ্ছে আমাদের কাজে লাগে, প্রত্যেক ফল মানে এটা শরীরের প্রত্যেক জিনিসে কাজে লাগবে শরীরের। আম হচ্ছে ভারতের জাতীয় ফল। আম আম ফলের রাজাও বলা হয় আমকে। এটা নোট ডাউন করবে, এটা হচ্ছে ফলের রাজা। কলা আর কমলা। কমলা হচ্ছে একটা বিশেষত্ব আছে, এটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি পাওয়া যায়। ভিটামিন সিটা পাওয়া যাবে কমলা লেবু থেকে। সরি, আগের উত্তরটা আম আমি বলে দিয়েছিলাম। তারপরে হচ্ছে ভারতের দীর্ঘতম নদী কোনটি? খুব ইম্পর্টেন্ট, এটা আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নেতে রাখি। বহুবার বিভিন্ন পরীক্ষাতে এসেছে। ভারতের দীর্ঘতম নদী কোনটি? ঠিক আছে। প্রথম যে অপশনটা হচ্ছে যমুনা। যমুনা কিন্তু দীর্ঘতম নয়, এটা হচ্ছে গঙ্গার উপনদী। গঙ্গার উপনদী হিসাবে এটা আছে। তারপর হচ্ছে গঙ্গা। গঙ্গা আমরা জানি, গঙ্গার উৎসটা জানতে হবে, গঙ্গোত্রী হিমবাহ থেকে এটা আম, মানে আসছে, তারপরে এটা ভারতে প্রবেশ করছে। তো গঙ্গা হচ্ছে ভারতের কিন্তু দীর্ঘতম নদী, এটা হচ্ছে দীর্ঘতম। আর ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদী চেমাইংদং হিমবাহ থেকে উৎপত্তি লাভ করছে, তারপরে ভারতে প্রবেশ করছে। আর গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। ঠিক আছে। পরে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি, মানে একদম কাছে। তো আমরা এই যে গ্রহগুলো মনে রাখার জন্য একটা শর্ট ট্রিক্স থাকবে, সেটা হচ্ছে তোমরা এইভাবে মনে রাখলে তোমার সুবিধা হবে। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এইভাবে। তো সেক্ষেত্রে যদি আমরা বলি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি, তাহলে কিন্তু প্রথম নামটা হচ্ছে বুধ। ঠিক আছে, তাহলে কাছের গ্রহ হয়ে যাচ্ছে কিন্তু বুধ। ঠিক আছে। পৃথিবীর বিশেষত্ব কি? পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কারণ এখানে জলের ভাগ বেশি বলে। ঠিক আছে। মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। ঠিক আছে। মঙ্গল গ্রহের একটা বিশেষত্ব হচ্ছে উম, লাল গ্রহ, মানে লাল রঙের দেখতে হয়। ঠিক আছে। শুক্র হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ। পৃথিবীর কাছাকাছি হচ্ছে শুক্র, তাহলে পৃথিবীর নিকটতম গ্রহ। ঠিক আছে। তাহলে সবচেয়ে কাছের গ্রহ, তাহলে সূর্যের কাছের গ্রহ হচ্ছে, তাহলে হয়ে গেল এটা সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। সূর্য সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ। ঠিক আছে। পরের প্রশ্নটা আমরা যাই। ভারতের জাতীয় ক্যালেন্ডার কোনটি? এখানে আছে বিক্রম সংবৎ, শকাব্দ, বাংলা সন, হিজরি। বিক্রম শতক হচ্ছে প্রাচীন যুগের পঞ্জিকা। এটা হচ্ছে প্রাচীন যুগের একটি পঞ্জিকা। ঠিক আছে? শকাব্দ হচ্ছে ভারতের ওটা জাতীয় ক্যালেন্ডার হিসাবে ধরা হয়। শকাব্দ, শকাব্দ কোন যেখান থেকে শুরু হয় সেখান থেকে জাতীয় ক্যালেন্ডারটা হয়, তাহলে এইটা হচ্ছে জাতীয় ক্যালেন্ডার। তারপর হচ্ছে বাংলা সন, যেটা থেকে বাংলার সাল তারিখ এগুলো আমরা পাই, বাংলা যে পঞ্জিকাগুলো থাকে। আর হিজরি হচ্ছে ইসলাম ধর্মের ইসলাম ধর্মের ক্যালেন্ডার।
তাহলে আমরা উত্তরটা বুঝতেই পারছি যে ভারতের জাতীয় ক্যালেন্ডার কোনটি, সেটা হচ্ছে শকাব্দ। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? এখানে প্রথমে আছে সাহারা, গোবি, থর, কালাহারি। তা প্রথম যে অপশনটা আছে সাহারা, সাহারাই কিন্তু পৃথিবীর বৃহত্তম, কারণ সব থেকে বড় সাহারা হচ্ছে সব থেকে বড়, ঠিক আছে, রাজস্থানে অবস্থিত সাহারা মরুভূমি। তারপর হচ্ছে গোবি মরুভূমি, গোবি হচ্ছে মানে উষ্ণ মরুভূমি আর কি, গোবি। থর সেটাও উষ্ণ, কালাহারি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত, দক্ষিণ আফ্রিকায় অবস্থিত একটি যদি মরুভূমির নাম হয় সেটা হচ্ছে কিন্তু কালাহারি, দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। তাহলে এখান থেকে উত্তরটা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে সাহারা, উত্তরটা হয়ে গেল কিন্তু সাহারা, ঠিক আছে। ব্লু প্ল্যানেট নামে কোন গ্রহ পরিচিত? ব্লু প্ল্যানেট, ব্লু প্ল্যানেট মানে নীল গ্রহ, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে অপশন আছে মঙ্গল, মঙ্গলকে আমরা বলি লাল গ্রহ। আগে একটা প্রশ্ন আলোচনা করলাম, মঙ্গলকে বলা হয় লাল গ্রহ। পৃথিবীকে কিন্তু বলা হয় নীল গ্রহ, কারণ জলের ভাগ বেশি আছে বলে, ঠিক আছে। তাহলে পৃথিবীটাকে আমরা নামকরণ করতে পারি নীল গ্রহ। আর নেপচুন নীল গ্রহ হলেও, মানে নীল রঙের হলেও কিন্তু নীল গ্রহ বলা যাবে না, ঠিক আছে। আর হচ্ছে শুক্র, শুক্র হচ্ছে পৃথিবীর নিকটতম গ্রহ, পৃথিবীর নিকটতম নিকটতম গ্রহ। আচ্ছা, এবার যদি আমরা এখান থেকে একটা প্রশ্ন রাখি আমার কাছ থেকে, যে পৃথিবীর সবচেয়ে বড় গ্রহ কোনটি, ঠিক আছে, সবচেয়ে বড় গ্রহ কোনটি, পৃথিবীর নয়, সরি, সবচেয়ে বড় গ্রহ কোনটি, এটা যদি আমি প্রশ্নটা এখান থেকে আমি রাখি, তোমরা অনেকেই জানো সবচেয়ে বড় গ্রহ কোনটি, সবচেয়ে বড় গ্রহ কোনটি, সেক্ষেত্রে উত্তরটা হবে কিন্তু বৃহস্পতি। আচ্ছা, আর একটা প্রশ্ন হতে পারে এখান থেকে, যে কোন গ্রহের বলয় আছে, বলয়, ঠিক আছে, কোন গ্রহের বলয় আছে? তাহলে বলয় আছে হচ্ছে শনি গ্রহে। এগুলো কিন্তু টিক্স, এগুলো কিন্তু তোমরা নোট ডাউন করবে। বলয় গ্রহ আছে, বলয় গ্রহ বলা হয়, বলয় আছে শনি গ্রহে, ঠিক আছে। তো এখান থেকে এই প্রশ্নগুলো আমরা এক্সট্রা ভাবে পেয়ে গেলাম। পরের প্রশ্ন, উত্তরটা উত্তরটা তাহলে এখান থেকে বলা হচ্ছে ব্লু প্ল্যানেট, সেটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে। তো পরের প্রশ্ন, ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? তো এখানে দেখতে পাচ্ছ হাঙর, ডলফিন, কুমির, তিমি। হাঙর অবশ্যই জলজ প্রাণী, কিন্তু জাতীয় স্বীকৃতি পায়নি, জাতীয় স্বীকৃতি পেয়েছে ডলফিন। ভারতের জাতীয় জলজ প্রাণী হচ্ছে অবশ্যই ডলফিন, তাহলে এটা হচ্ছে জাতীয় জলজ প্রাণী হিসাবে ধরা হয় ভারতে। এবার কুমির, কুমিরও একটি জলজ প্রাণীর মধ্যেই পড়ছে, কুমির, তিমি, তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে ডলফিন। পরের প্রশ্নতে আমরা যাই, ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? তো এখানে আছে অপশনগুলো দেখতে পাচ্ছ, পদ্মশ্রী, প্রত্যেকটাই কিন্তু অসামরিক সম্মান। পদ্মশ্রী আছে, পদ্মভূষণ আছে, ভারতরত্ন আছে, পদ্মবিভূষণ আছে। এক্ষেত্রে সর্বোচ্চ কোনটি, মানে সব থেকে বড়, ঠিক আছে, সেটা অবশ্যই হচ্ছে ভারতরত্ন। ভারতরত্ন কিন্তু ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান হিসাবে স্বীকৃতি পেয়েছে, ঠিক আছে। এছাড়াও পদ্মশ্রী, এটাও একটা অসামরিক সম্মান, কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ। পদ্মভূষণ তৃতীয়, পদ্মবিভূষণ এগুলো আছে। তো সেক্ষেত্রে ভারতরত্ন হচ্ছে অবশ্যই সর্বোচ্চ অসামরিক সম্মান হিসাবে স্বীকৃতি লাভ করেছে। পরে, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো অপশন আছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর এস রাধাকৃষ্ণন, জওহরলাল নেহেরু এবং জাকির হোসেন। তো প্রথম যে অপশনটা আছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি কিন্তু প্রথম রাষ্ট্রপতি হিসাবে, ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে আমরা জানি। তাহলে রাজেন্দ্র প্রসাদ হচ্ছে প্রথম রাষ্ট্রপতি। এছাড়া ডক্টর এস রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন, এর বিশেষত্ব হচ্ছে এর বার্থডেটা হচ্ছে 5th সেপ্টেম্বর। এই 5th সেপ্টেম্বর আমরা একটা বিশেষ দিন হিসেবে পালন করি, সেটা হচ্ছে টিচার্স ডে বা শিক্ষক দিবস। তাহলে এটা হচ্ছে 5th সেপ্টেম্বর, আমার মাথায় রাখতে হবে, 5th সেপ্টেম্বর টিচার্স ডে, টিচার্স ডে, ঠিক আছে। আর এস রাধাকৃষ্ণন কিন্তু রাষ্ট্রপতি ছিলেন দ্বিতীয়। এছাড়া জওহরলাল নেহরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী, ভারতের প্রথম প্রধানমন্ত্রী। আর জাকির হোসেন, তিনি ছিলেন ভারতের তৃতীয় রাষ্ট্রপতি, ভারতের তৃতীয় রাষ্ট্রপতি। তাহলে বুঝতেই পারছো চারটা অপশনের মধ্যে আমরা উত্তর পেয়েই গেছি অলরেডি, সেটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ।
শেষ প্রশ্ন আমাদের এই জিকে গুরুত্বপূর্ণ ক্লাসের একদম শেষ প্রশ্নে আমরা দাঁড়িয়ে আছি, যেটা হচ্ছে ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়। এই প্রশ্নটা আলোচনা করার আগে আমরা বলি রাখি যে আমাদের টেলিগ্রামে এরকমই গুরুত্বপূর্ণ জিকে নিয়ে কুইজ চলছে। তো যারা অবশ্যই সামনাসামনি সব পরীক্ষায় বসতে যাচ্ছে, এএনএম জিএনএম এর পাশাপাশি আরো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা সেই কুইজগুলো, লাইভ কুইজগুলোতে তোমরা অংশগ্রহণ করো। তাহলে তোমরা কিন্তু উত্তর সমেত তোমরা কিন্তু সেখানে জানতে পারবে এবং সেগুলো নোট ডাউনও করতে পারবে, তাহলে তোমাদের পরীক্ষার জন্য উপকার হবে। আর আমাদের যদি সাকসেস লার্নিং একাডেমির সঙ্গে যুক্ত হতে চাও, তো আমাদের একটা ফ্রি কুপন আছে, যেটা হচ্ছে SLA100। এই কুপনটা তোমরা ইউজ করলে অবশ্যই এএনএম জিএনএম যে ব্যাচ, সেখানে তোমরা এই কুপন কোডটা ইউজ করলে অবশ্যই তোমরা সেখানে কিছু ছাড় পেয়ে যাবে। তো অবশ্যই দেরি না করে আমাদের এই কুপন কোড ইউজ করে আমাদের যে ব্যাচ ভর্তি নেওয়া হচ্ছে, তোমরা অবশ্যই সেখানে যুক্ত হও এবং তোমরা সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলো। আমরা সবসময় সাকসেস লার্নিং একাডেমির পক্ষ থেকে তোমাদের পাশে আছি। তো শেষ প্রশ্ন আমরা আলোচনা করে নিই, সেটা হচ্ছে ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়। সেটা হচ্ছে প্রথম অপশন হচ্ছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী কিন্তু এরা জনক, কিন্তু সংবিধানের জনক নয়, সে হচ্ছে জাতির জনক। মহাত্মা গান্ধীকে বলা হয় জাতির জনক। তারপর হচ্ছে জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী। ভারতের প্রথম প্রধানমন্ত্রী, এটা বারবার আমরা আলোচনা করছি কারণ এরকম প্রশ্ন বারবার পরীক্ষায় আসে কিন্তু। ভারতের প্রথম প্রধানমন্ত্রী, ঠিক আছে, ডক্টর BR আম্বেদকর, যিনি হচ্ছে সংবিধানের জনক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। সংবিধানের জনক, কারণ তিনি কিন্তু সংবিধান রচনা করেছেন বা সংবিধানের জনক তাকেই বলা হয় ভারতের সংবিধানের জনক। আর সর্দার বল্লভভাই প্যাটেল, তিনিও কিন্তু একটা বিশেষত নাম আছে সর্দার বল্লভভাই প্যাটেল, তোমরা তো সবাই জানো কিংবা অনেকে হয়তো জানো না, যাকে বলা হয় লৌহ মানব। লৌহ মানব কাকে বলা হয়? লৌহ মানব, প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। লৌহ মানব কাকে বলা হয়? সেটা কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে আমরা এখান থেকে উত্তরটা পেয়ে বুঝতেই পারছো এবার তোমরা আলোচনার পর। এখানে আমাদের এই যে জিকের একটি গুরুত্বপূর্ণ ক্লাসেস এখানেই এটা শেষ হলো। আবার কোনো নতুন ভিডিও নিয়ে এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে জিকে দেখা হবে। তো এখানে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ করলাম।